হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে আমরা তোমার সাথে আবার চলেছি তোমাদের সাথে। তো আজকে আমরা আবার করবো ভেক্টর ফিজিক্সের, যে আমরা ক্লাস 11-এর যে চ্যাপ্টারগুলো করছিলাম সেই ফিজিক্সের লেকচার সিরিজ, তার মধ্যে আমরা আজকে একটা ভেক্টরের সিরিজটা আবার করব। ভেক্টরে আমরা এর আগে পর্যন্ত দেখেছিলাম বেসিক ভেক্টরস পড়েছিলাম। বেসিক ভেক্টরস যেগুলো ছিল বিভিন্ন টাইপস অফ ভেক্টর পড়েছিলাম। ভেক্টর জিনিসটা কি বুঝেছিলাম, ভেক্টরের সাথে আমরা টেন্সার কি বুঝেছিলাম, তার সাথে আমরা বুঝেছিলাম স্কেলার কোয়ান্টিটি কি হয়। তাহলে স্কেলার, ভেক্টর, তারপরে তোমার টেন্সার কোয়ান্টিটি, কারেন্ট না স্কেলার না ভেক্টর, এটা একটা টেন্সার কোয়ান্টিটি, তাই তো। কারেন্টের কি আছে, মানও আছে, দিকও আছে, এটা ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে। সেজন্য কারেন্টকে আমরা কি বলতে পারি না, কারেন্টকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না তা সত্ত্বেও। কারণ হচ্ছে কারেন্ট কোনো ভেক্টর রুলস ফলো করে না। কারেন্টের ভেক্টর অ্যালজেব্রা কারেন্ট কখনো ফলো করে না, সেজন্য কারেন্টকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না। তারপর আমরা বলেছিলাম কারেন্টকে তাহলে স্কেলার কোয়ান্টিটি বলবো, কিন্তু স্কেলার কোয়ান্টিটির তো কোনো ডিরেকশন হয় না, তাই জন্য আমরা বলেছিলাম যে কারেন্ট যদি বলা হয় স্কেলার না ভেক্টর তবে অবভিয়াসলি বলবো স্কেলার, আর যদি বলা হয় স্কেলার ভেক্টর না টেন্সার তাহলে বলবো টেন্সার কোয়ান্টিটি। আচ্ছা, এগুলো আমরা শিখেছিলাম। তারপর আমরা শিখলাম বিভিন্ন টাইপসের ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, তারপর বলেছিলাম যে প্যারালাল ভেক্টর, ইউনিট ভেক্টর, তাই না। ইউনিট ভেক্টর আবার বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ, এরকম ধরনের আমরা পড়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে আমাদের যে ভেক্টরের বিভিন্ন যদি একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে কোণগুলো কিভাবে আইডেন্টিফাই করব। তাহলে কস আলফা ইকুয়ালস টু পড়েছিলাম এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না। তারপরে কস বিটা, এখান থেকে আলফা বিটা গামার মান পেয়ে যেতাম। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম যে কি একটা যদি ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে যে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে তারা যে সেই ভেক্টরটা যে এক্সিস্ট করবে সেটা আমরা কি করে চেক করবো, সেটা আমরা বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম কি যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1, বা কি হতে হবে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 1। যদি হয় তাহলে আমরা বলবো কি এটা ভেক্টরটা এই অ্যাঙ্গেলে এক্সিস্ট করবে। তারপরে আমরা বলেছিলাম যে না স্যার, আবার আরো পড়তে গিয়ে দেখলাম যে ভেক্টরের অ্যাডিশন কি করে করতে হয়। কারণ আমরা দেখলাম যদি এটা ভেক্টর আসে তাহলে ডাইরেক্ট এটা আমরা অ্যালজেব্রার মতো, অ্যালজেব্রা যে বীজগণিত আমরা যেটা করি অ্যালজেব্রার মতো আমরা সেখানে কিন্তু ডাইরেক্ট যোগ করতে পারবো না। তাহলে আমরা তখন তারপরে কি পড়েছিলাম যে না ঠিক আছে, তাহলে ভেক্টর রুলস আসা হোক। তাহলে ভেক্টর কিভাবে রুলস আসে সেটা আমরা দেখলাম ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্র। আর ত্রিভুজ সূত্র থেকে আমরা পেয়েছিলাম কি আর ইকুয়ালস টু লব্ধি বা রেজাল্ট্যান্টের মান, রেজাল্ট্যান্ট আর ইকুয়ালস টু কি পেয়েছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা, এগুলো আমরা পেয়েছিলাম। জাস্ট আমি আগের দিনের পরটা একটু রিভাইজ করছি, ঠিক আছে, রিক্যাপ করছি। এই থিটাটা কি ছিল, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যবর্তী কোণ, ভেক্টর এ আর ভেক্টর বি এর মধ্যে মধ্যবর্তী কোণ ছিল কে থিটা, আর তার কস নেওয়া হয়েছে। তাহলে আমরা মানটা এইভাবে বার করে নিতে পারছি। কোনো একটা ভেক্টর যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা অ্যাঙ্গেলে থাকে তাহলে আমরা কি করতে পারবো, তার যে লব্ধি রেজাল্ট্যান্ট সেই রেজাল্ট্যান্টের মান আমরা বার করতে পারবো। এর উপর আমরা অঙ্ক করেছিলাম। তারপরে আমরা এই দেখেছিলাম যে থিটা কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছিলাম, যে আমরা বলছিলাম টেল টু টেল অ্যাড করতে হবে আর স্মল অ্যাঙ্গেলটা নিতে হবে, তাই তো। তো এইগুলো আমাদের মোটামুটি সব কভার হয়ে আছে। এবার বলেছিলাম তারপরে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র বলেছিলাম বেসিক্যালি মানে সমস্ত সূত্রই বহুভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্র বা সামান্তরিকের সূত্রগুলো বহুভুজ সূত্র একটা পার্ট। আমরা বলছিলাম ভেক্টর ল মানে পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন, তো পলিগন লটাই হচ্ছে মেন, তারপর থেকেগুলো চলে আসে এই সমস্ত লগুলো। আমরা বলেছিলাম যে পলিগন ল এর ক্ষেত্রে আমরা এটা ভালো করে মনে রাখো যে আমরা যদি বলেছিলাম সবগুলোই একই দিকে হয়ে যায়, কি বলা হয় একই ক্রমে, মানে একটা পলিগন এইভাবে তৈরি, ধরো এইভাবে হয়েছে, দিয়ে বলা হলো এটার এক্স্যাক্টলি এইভাবে তৈরি হয়ে মানে চলে এসছে একই ক্রমটা কি হয়েছে একই ক্রমে, মানে অর্ডারটা সেম অর্ডারে দেখো প্রত্যেকটা ভেক্টরকে নেওয়া হয়েছে। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ ভেক্টর যদি সি ভেক্টর হয়, আর যদি ডি ভেক্টর হয়, তাহলে আমরা কি বলতে পারবো যেহেতু অলরেডি সবগুলোই কি একই ক্রমে তৈরি নিয়ে একটা ক্লোজ পলিগন তৈরি করেছে, তাহলে বলতে পারবো আমরা ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি এর পুরো টোটাল সাম কত হবে 0 হবে। কি বললাম, এর টোটাল সাম 0 হয়ে যাবে, কারণ এটা সবাই একই ক্রমে আছে। মানে এই ভেক্টরটা একটা কি হয়ে যাবে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর যেটা আসবে সেই ভেক্টরটাকে নাল ভেক্টর পাবো। কি পাবো, নাল ভেক্টর। আর নাল ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়, নাল ভেক্টর ডিরেকশন কোনো দিকেই হয় না, একটা এর কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকে না, নট ফিক্সড ডিরেকশন, নট ফিক্সড ডাইরেকশন।
এর কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকে না। আর নাল ভেক্টরের মান কত হয়? নাল ভেক্টরের মান 0 হয়, তাই জন্য এটা আমরা পড়ে ফেলেছিলাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। কার সূত্র? সামান্তরিকের সূত্র। এবার সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমরা দেখে নেব ব্যাপারটা কিরকম হয়। সামান্তরিকের সূত্র 11-এর জন্য ইম্পর্টেন্ট সূত্রটা, ঠিক আছে? 11-এ ডাইরেক্ট তোমাদের লিখতে দেয়, বলে যে সামান্তরিকের সূত্রটা বর্ণনা করো। ওকে, এবার ঘটনাটা দেখো, সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখবো, কোনো একটা ভেক্টর ধরো এইভাবে আছে, ওকে, ভেক্টর এ, আর একটা ভেক্টর এর সাথে এইভাবে আছে, ভেক্টর বি, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা। একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি যদি আমরা সামান্তরিক যেটা আছে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুর দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ভেক্টর এ আর ভেক্টর বি করলাম যে সামান্তরিকের দুটো বাহুকে নির্দেশ করছে, এই দুটো ভেক্টর দেখো সন্নিহিত দুটো বাহুকে, তাহলে বলা হয় এদের মধ্যে দিয়ে কি যাবে, এদের রেজাল্ট্যান্টটা এই মধ্য বরাবর বা কর্ণ বরাবর হবে। যদি কর্ণ টানো তুমি এখানে, তাহলে কি হবে, কর্ণ বরাবর চলবে, এই কর্ণ বরাবর, তাহলে লব্ধিটা কি বরাবর আসবে, কর্ণ বরাবর আসবে। তাহলে কি বলা হলো, যদি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুতে যে দুটো ভেক্টর নির্দেশ হয়, তাহলে তার মধ্যে যে কর্ণটা টানতে পারবো সেই কর্ণ বরাবর কি হবে, আমার লব্ধি বা রেজাল্ট্যান্টটা আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্র। তাহলে সামান্তরিকের সূত্রের সময় তাহলে কি হবে, আমার আলটিমেটলি তুমি সমস্ত কিছু করে যদি দেখো তাহলে দেখবে রেজাল্ট্যান্ট এটাই আসবে, একদম মান এক্স্যাক্টলি এটার সাথে সমান আসবে। কারণ আলটিমেটলি ত্রিভুজ সূত্র ইউজ করি, চতুর্ভুজ সূত্র ইউজ করি, যাই করি না কেন, সামান্তরিক সূত্র ইউজ করি না কেন, আলটিমেটলি রেজাল্ট্যান্ট তো একই থাকবে। মানে দুটো সমান ভেক্টর ইউজ করলে দুটো সেম অ্যাঙ্গেল থিটা আছে, তো অন্য কোনো রেজাল্ট্যান্ট আসবে কি না? যদি এ আর বি ফিক্স থাকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল ফিক্স থাকে, তাহলে কি হবে, তাহলে রেজাল্ট্যান্ট অলওয়েজ সমান আসবে, অলওয়েজ কি আসবে, একটাই আসবে। তাহলে আমরা বলতে পারবো যে আর এটাকে বারবার প্রুভ না করে আমরা কি বলবো, যে এটাই হচ্ছে সামান্তরিকের সূত্রের সাহায্যে এটা প্রমাণ আমরা করতে পারি, ঠিক আছে? বই একটুখানি দেখে নেবে, তোমাদের সূত্রের প্রমাণ দেওয়া আছে, আর আমি এখানে টাইম ওয়েস্ট করাচ্ছি না আর করিয়ে, কারণ কি হচ্ছে আমরা দেখে অনেকগুলো আমরা তারা কোয়েশ্চেন করতে পারবো, ঠিক আছে? আর আগের দিন তো আমি প্রমাণ করে রেখেছি এটাকে ত্রিভুজ সূত্র দিয়ে, তাহলে এটাকে তুমি এখান থেকে কিছু না, জাস্ট এখান থেকে এক্সটেনশন আগের মতোই করতে হবে, নিয়ে এসে ফটাফট করে নিতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা বলবো যে সামান্তরিকের সূত্রটা তোমরা এটা পেয়ে গেলে যে আর ইকুয়ালস টু লব্ধি আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা এবার ঘটনা হচ্ছে কি, যে আমরা কিছু কি করব, এর উপর কোয়েশ্চেন্স দেখে নেব, যে ত্রিভুজ সূত্র আর চতুর্ভুজ মানে সামান্তরিক আর বহুভুজ সূত্র, তাহলে এই সূত্রের উপর যদি আমরা কোয়েশ্চেন করে নিই তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো পজ করে এটাকে লিখে নাও। ওকে, তাহলে কোয়েশ্চেনটা দেখো, প্রথম কোয়েশ্চেন আমরা করে নিই। 3 ইউনিট আর 4 ইউনিট মানের দুটো ভেক্টর দেওয়া আছে। কি বলা হয়েছে, একটা ভেক্টর 3 ইউনিট আর একটা ভেক্টর 4 ইউনিট, এই ভেক্টর দুটির লব্ধির মান দেওয়া আছে 5 ইউনিট। তাহলে বলেছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। বলতে পারলাম কোয়েশ্চেনটা কি, এই দুটো ভেক্টরে বলেছে এই মধ্যবর্তী কোণ কত হবে সেটা বার করতে বলেছে, যখন দেওয়া আছে লব্ধির মান 5 ইউনিট। তাহলে আমরা জানি সূত্র অনুসারে করবো কি করে, যারা পারবে তারা পজ করে ফেলো, আর আমি তোমাদের করে দিচ্ছি। আমি ধরে নিলাম এই 3 ইউনিট আর 4 ইউনিট ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমি ধরলাম যে থিটা হলো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। কি হলো, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে থিটা হলো এ, মানে এই ভেক্টরটা 3 আর এই 4, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কাকে নিলাম, থিটা। যদি হয় তাহলে আমরা জানি লব্ধি আর ইকুয়ালস টু কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো? আচ্ছা, এবার এ আর বি এর মান আমাকে জানা আছে, আর আর এর মানও জানা আছে, কারণ লব্ধি কত দিয়েছে, 5 ইউনিট। তাহলে লব্ধির মান এখানে বসিয়ে দেবো আমি কত, 5 ইউনিট। তাহলে 5 ইকুয়ালস টু, দেখো এ স্কোয়ারের মান, এর মান কত দেওয়া আছে 3, ধরে নিলাম এ হচ্ছে 3 আর বি হচ্ছে 4, তাহলে 3 এর স্কোয়ার মানে 9 প্লাস বি এর স্কোয়ার মানে 16 প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 3 ইন্টু 4, ঠিক আছে, ইন্টু cos থিটা। ওকে, তাহলে কত হয় বলো, এদিকে স্কোয়ার মারো, তাহলে 25 ইকুয়ালস টু 9 আর 16 থেকে হচ্ছে, তাহলে 25 এদিকেও আসবে 25 প্লাস এদিকে কত হচ্ছে 3 দুগুণা 6, 4 6 24 cos থিটা। তাহলে উভয় পক্ষ থেকে দেখো 25 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকে 24 cos থিটা 24
cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু কত হবে 0, তাহলে থিটার মান কত হবে π/2। তাহলে দেখো আমরা থিটার মান নির্ণয় করতে পারলাম, এটা কত হয় মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তাহলে পজ করে 2 কে নাও। ওকে, এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলা হয়েছে, বলা হয়েছে যে একই মানে 6টি ভেক্টর, মানে 6খানা ভেক্টর যাদের প্রত্যেকটার মান ধরো একই আছে, মানে ধরো a, তাহলে একই মানে 6টি ভেক্টর একটি অপরটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলেছে, একই মানের 6খানা ভেক্টর একে অপরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভেক্টরগুলি একই ক্রমে যদি গৃহীত হয় তাহলে তার লব্ধির মান কত হবে। তাহলে বলেছে দেখো এখানে ভালো করে যে একই ক্রমে গৃহীত হয়েছে, মানে ভেক্টরগুলো ক্রম আছে কি একই। তাহলে আমি দেখলাম যে প্রত্যেকটা ভেক্টরের মান কি আছে সমান আছে, 6খানা ভেক্টর প্রত্যেকটা একই মানের এবং একে অপরের সাথে কি বলেছে 60 ডিগ্রি কম করেছে। আর একটা বলা আছে যে তারা কিন্তু ক্রম, তাদের ক্রমটা একই দিকে আছে, মানে একটার শুরু তো একটার শেষ এরকম হবে। তাহলে দেখে নিই চলো, ধরো এখানে একটা ভেক্টরটা আছে এরকম টাইপের এ ধরো, তাহলে প্রত্যেকটার মানই কি হবে এই হবে। তাহলে আমি বললাম এর সাথে 60 ডিগ্রি কোণ, তাহলে এটা যদি আমি বাড়িয়ে দিলাম তো এক্স্যাক্টলি এরকমভাবে কী করবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, তাহলে এটা হলো ধরো আবার এ, আবার ধরো এখানে এর সাথে আবার 60 ডিগ্রি কোণ করবে আর একটা, তাহলে দুখানা হলো। তাহলে এর সাথে 60 ডিগ্রি কোণ করলে অলমোস্ট এরকম টাইপের আসবে, তাই তো, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। আবার বলেছে দেখো এটাও এ, তাই না, আবার বলেছে এর সাথে 60 ডিগ্রি, তো এ ভাই চলে যাবে, তো এটা অলমোস্ট এরকমভাবে আসবে দেখো তুমি। তাহলে এটা হলো তোমার 60 ডিগ্রি, তাই তো। ওকে, তাহলে এর সাথে আবার 60 ডিগ্রি, তাহলে কত হবে এরকমভাবে আসবে। তাহলে এটা হলো 60 ডিগ্রি, আর প্রত্যেকটাই এ, এর সাথে আবার 60 ডিগ্রি যদি করে তাহলে হবে এরকমভাবে দেখো যে দ্যাট ইজ আবার আগেন 60 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম দেখো 1 2 3 4 5 6, 6খানা ভেক্টর প্রত্যেকটার মান এ, প্রত্যেকটার মানই কি আছে এ আছে। এবার বলেছে একই ক্রমে গৃহীত হয়েছে, একই ক্রমে গৃহীত হয়েছে। এবার এটা দেখো একই ক্রমে গৃহীত ক্লোজ কি করে দিয়েছে, ক্লোজ পলিগন করেছে, কি করেছে ক্লোজড পলিগন। আর ক্লোজ পলিগনের ক্ষেত্রে একই ক্রমে যদি গৃহীত হয় তোমরা কত জানো নাল ভেক্টর তৈরি করে, তো এর অ্যান্সার কত হবে 0, এটা হয়ে গেল এর অ্যান্সার। দেখে মনে হচ্ছে বেনজিন রিং, এটা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এর এটা কি হলো, এর ভেক্টর লব্ধির মান রেজাল্ট্যান্ট কত হবে, রেজাল্ট্যান্টের মান হবে 0। আর এর এটাই কি বলা হয় তাহলে নাল ভেক্টর, এটা হয়ে গেল একটা নাল ভেক্টর। ওকে, তাহলে বোঝা গেল যে যেহেতু আমি কি করলাম বলে দিয়েছে 6খানা ভেক্টর আর একে অপরের সাথে 60 ডিগ্রি, দেখো একটা অপরটার সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, আর কি বলা আছে একই ক্রমে গৃহীত হয়েছে, তাই জন্য কি হয়ে গেল রেজাল্ট্যান্টটা 0 হয়ে গেল। কারণ আমরা জানি একই ক্রমে যদি গৃহীত হয়, একই ক্রমে গৃহীত হয়ে যদি একটা ক্লোজ পলিগন তৈরি করে দেয় সেক্ষেত্রে লব্ধির মান কত হয় 0 হয়। আর এটা কি বলে নাল ভেক্টর, নাল ভেক্টরের মান 0 কিন্তু এর ডিরেকশন কি হয় যে কোনো দিকে হতে পারে, এর কোনো ফিক্সড ডিরেকশন থাকে না। পজ করে তুলে নাও। ওকে, তাহলে দেখো আমরা কোয়েশ্চেনগুলো করলাম, তোমরা তোমাদের কাছে যে বইটা আছে সেই বইয়ের বাকি কোয়েশ্চেন্সগুলো করো, যদি আটকায় তবে অবশ্যই আমাদেরকে পাঠাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তুমি পাঠাতে পারো, পার্সোনালিও পাঠাতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি বললাম যে মাল্টিপ্লিকেশন বা গুণফল পড়বো আমরা। এখন পর্যন্ত দেখো আমরা পড়ছিলাম, যেটা আমরা পড়লাম সেটা ছিল অ্যাডিশন বা সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশনের ক্ষেত্রে মাইনাসটা চলে আসে তোমরা জানো। আর একটা কি হচ্ছে যে মাল্টিপ্লিকেশন বা গুণফল পড়বো এখন। এবার জানি ভেক্টরের আমি বলেছিলাম ভেক্টর রাশি কাকে বলে, যদি আমরা দেখতে যাই তাহলে ভেক্টর রাশি বলেছিলাম ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশন থাকবে, কিন্তু এই দুটো সাফিসিয়েন্ট কন্ডিশন নয়। আমি কি বললাম, একটা ভেক্টরকে যদি আমাকে ভেক্টর রাশি বলতে হয়, যে কোনো একটা রাশিকে যদি আমি কি বলি, কোনো একটা রাশিকে যদি ভেক্টর রাশি বলি তার জন্য মান থাকতে হবে আর দিক তো থাকতেই হবে। এবার এই দুটো থাকার সত্ত্বেও আমরা একে কোনো একটা রাশিকে ভেক্টর নাও বলতে পারি, কি কেন, কারণ যদি কাউকে ভেক্টর হতে হয় তাহলে তাকে ভেক্টরের আলজেব্রা বা ভেক্টরের রুলস ফলো করতে হবে। কি বললাম, কাউকে যদি কি করতে হয় ভেক্টর রাশি বলতে হয় তাকে অবশ্যই ভেক্টর আলজেব্রা বা ভেক্টর রুলস ফলো করতে হবে। যদি কেউ ভেক্টর রুলস ফলো না করে তাহলে কিন্তু সে কি হবে না, তাকে আমি ভেক্টর বলতে পারবো না, কারণ সে ভেক্টরের রুলই ফলো করছে না। সাপোজ কেউ ইন্ডিয়ায় বসবাস করছে আর বলছে যে আমি ইন্ডিয়ার রুলই ফলো করবো না, তাহলে তাকে ইন্ডিয়ান বলা যাবে, তাকে বলবে তুই বাইরে চলে যা, অন্য কোথাও চলে যেতে হবে তাকে, তাই না। তাহলে ঘটনা হচ্ছে যদি কেউ ভেক্টর হয় তাহলে ভেক্টরের রুলস ফলো করতে হবে। তাহলে ভেক্টরের রুলে আমরা কি পড়েছি, অ্যাডিশন বা সাবট্রাকশন দেখেছি, এবার আমরা পড়ব মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই ভেক্টরের মাল্টিপ্লিকেশন বা গুণ জানবে দুই প্রকার হয়, কি হয় ভেক্টরের গুণ দুই প্রকার হয়, একটা বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন
বা বলা হয় স্কেলার গুণ, ঠিক আছে, কি বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণ, বা বলা হয় ডট প্রোডাক্ট, কি বলা হয় ডট প্রোডাক্ট। ওকে, কি বললাম, একটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট, আর একটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, কি বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বা কি বলা হবে কে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলতে পারো, ভেক্টর প্রোডাক্ট বলতে পারো, স্কেলার প্রোডাক্ট বলতে পারো, বা স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট বলতে পারো, বা ডট মাল্টিপ্লিকেশন বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বা ভেক্টর মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কি বললাম, ভেক্টরের গুণফলটা দু রকম ভাবে হয়, মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে দুই রকম, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট, আর একটা বললাম স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট। সাপোজ ধরো দুটো ভেক্টর আছে এ আর বি, বললাম এ আর বি এর মধ্যে গুণফল বার করো, কি বললাম এ আর বি এর মধ্যে ডট গুণ বার করো। তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, ভালো করে দেখে নাও, এ একটা ভেক্টর ডট, এটা ডট চিহ্ন দেবো, দিয়ে বলবো বি, এ ডট বি, কি বলবো এ ডট বি ইকুয়ালস টু কি হয়, ইকুয়ালস টু হয় মড এ মান এর ইন্টু বি এর মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণ, যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, কি বললাম এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এখানে হবে কস থিটা, বুঝতে পারলাম। তাহলে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এদের গুণফলটা কি হলো বা স্কেলার গুণ কি হলো, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এবার দেখো এই যে দুটো ভেক্টর নিলে, ভালো করে দেখো এ আর বি দুটো ভেক্টর করলে ডট প্রোডাক্ট, কি করেছো এ ডট বি, এই দুটো ভেক্টরের তুমি ডট প্রোডাক্ট নিয়েছো, আর ডট প্রোডাক্ট নেওয়ার ফলে এ বি কস থিটা পেলে। দেখো এ বি কস থিটা, এ একটা মান বি একটা মান, কস থিটা একটা মান দেবে, মানে এ ডট বি করে ভেক্টর দুটো ভেক্টরের ডট গুণ করে তুমি একটা শুধুমাত্র কি পেলে, অনলি ম্যাগনিটিউড পেলে, অনলি ম্যাগনিটিউড, তাই তো, তুমি শুধু কি পেয়েছো ম্যাগনিটিউড পেয়েছো, শুধু মান পেয়েছো, কি পাওয়া গেল অনলি মান, এর কোনো ভেক্টর দিল না। তার মানে দুটো ভেক্টরের গুণফল, দুটো ভেক্টরের গুণফল যে সবসময় ভেক্টর দেবে এর কোনো গ্যারেন্টি নেই, দুটো ভেক্টরের গুণফল যে সবসময় ভেক্টর কোয়ান্টিটি দেয় এর কোনো মানে নেই। দুটো ভেক্টরের গুণফল দেখো, ডট গুণ নিলে কি দেবে, এ ডট বি নিলে দিচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, একটা অনলি ম্যাগনিটিউড মানে স্কেলার কোয়ান্টিটি দেয়, তাই দুটো ভেক্টরের ডট গুণ সবসময় কি হয়, একটা স্কেলার কোয়ান্টিটি দেয়, সেই জন্য বলা হয় এটাকে কি স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট তাহলে কি বললাম, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, আর এই এ বি কস থিটা একটা অনলি মান ম্যাগনিটিউড, আর এই ম্যাগনিটিউড কাদের থাকে, অনলি স্কেলারদের, স্কেলার কোয়ান্টিটিদের শুধুমাত্র কি থাকে, মান থাকে। তাহলে কি বললাম, একটা মান পাচ্ছে, মানে দুটো ভেক্টরের ডট গুণ নিয়ে তুমি একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছ, বোঝাতে পেরেছি। ওকে, এবার এইদিকে চলে আসো, এক্ষেত্রে দেখি ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, যদি এ একটা ভেক্টর হয়, ভেক্টর এ, আর বি যদি একটা ভেক্টর হয়, আর যদি বলা হয় এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এখানে ডাইরেক্ট আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে দেবো, এ ক্রস বি, এটাকে পড়তে হবে কি করে, এ ক্রস বি, আর এই এ ক্রস বি যখন হবে তাহলে তার মানটা দেয় কি, মড এ মড বি, মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তার সঙ্গে হবে সাইন থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি হয় সাইন থিটা তাহলে সাইন থিটা, তাহলে এ ক্রস বি করলে আমরা এই মানটা পাই এ বি সাইন থিটা, ভালো করে মাথায় রাখো, এ ক্রস বি করলে আমরা কি পাই, এ বি সাইন থিটা, আর তার সঙ্গে একটা এন ক্যাপটর, এন ক্যাপ চলে আসবে, যেটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ। মানে বোঝার চেষ্টা করে, এখানে আমি কি বললাম, এ ক্রস বি যদি নেওয়া হয়, কি বললাম, এ ক্রস বি যদি নেওয়া হয় তাহলে এই ক্রস প্রোডাক্টটা একটা নতুন ভেক্টরের জন্ম দেবে, কি বললাম, এ ক্রস বি যদি নেওয়া হয়, দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে সেটা একটা নতুন ভেক্টরের জন্ম দেয়, কি বললাম, সেটা একটা নতুন ভেক্টরের জন্ম দেবে। আর এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে, যে নতুন ভেক্টরটা হবে, যে তলে এ আর বি আছে, সাপোজ এ এদিকে আর বি এদিকে, ধরো এইভাবে দেখে নাও, এ আমার হাতটায় দেখো, ধরো এ এইভাবে আর বি এইভাবে আছে, ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ ধরো থিটা আছে, তাহলে যদি এ আর বি এর মধ্যে আমি কি করি, ক্রস প্রোডাক্ট করি, তাহলে হয় কি হবে, যে নতুন ভেক্টর জন্ম নেবে। তোমরা জানো কি হয়, একটা দুটো ভেক্টর যখন পরস্পরের সঙ্গে
থিটা কোণে থাকে এবং তাদের মধ্যে যদি আমি ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে সেই ক্রস প্রোডাক্টটা কি করে আমাকে একটা নতুন ভেক্টর দেয়, নতুন ভেক্টর জন্ম দেয়। আর এই নতুন ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে? হয় যে তলে এ আর বি আছে সেই তলের সঙ্গে হয় লম্ব হবে উপরে বা লম্ব হবে নিচে। কি বোঝাতে পারলাম? কি বললাম যে দুটো ভেক্টর যদি থাকে এ আর বি, এদের মধ্যে যদি থিটা অ্যাঙ্গেল হয় আর এদের যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, কি নেওয়া হয়? ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, তাহলে সব সময় ক্রস প্রোডাক্ট জানবে সব সময় একটা নতুন ভেক্টরের জন্ম দেয়। কি বললাম? ক্রস প্রোডাক্ট সব সময় একটা নতুন ভেক্টরের জন্ম দেয়। আর নতুন ভেক্টরটা ডিরেকশন কোন দিকে হবে? যে তলে এ আর বি আছে সেই তলের সঙ্গে হয় পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড বা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, লম্ব হবে ওপরের দিকে বা লম্ব হবে নিচের দিকে। আশা করি বোঝা গেছে। তাহলে ক্রস প্রোডাক্ট থেকে আমরা কি পাই? একটা নতুন ভেক্টর পাই। এই যে নতুন ভেক্টর একটা পেলাম, এটাকে ধরো ভেক্টর সি নাম দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, তাহলে একটা দেখলাম স্কেলার প্রোডাক্ট থেকে এ ডট বি বলে পড়বো এটাকে, এ ডট বি। আর এ ডট বি করলে আমরা শুধুমাত্র একটা ম্যাগনিটিউড পাবো, এর কোনো ডিরেকশন পাবো না। তার মানে এ ডট বি করলে বা স্কেলার প্রোডাক্ট নিলে সবসময় একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায়। দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট নিলে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। কিন্তু দুটো ভেক্টরে যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তাহলে অলওয়েজ একটা কি পাবো? নতুন ভেক্টর, অলওয়েজ একটা নতুন ভেক্টর। আর এই নতুন ভেক্টরের দিক কোন দিকে বললাম? হয় পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড নইলে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, যে তলে এ আর বি ছিল তার সাথে। মানে সাপোজ ধরো যদি একটা এ ভেক্টর এইভাবে থাকতো আর বি ভেক্টর এইভাবে থাকতো, এটা হচ্ছে ধরো তল, এই তলে আছে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে নতুন ভেক্টর যদি সি আসে তাহলে সি ভেক্টরটা হয় পারপেন্ডিকুলারলি ওপর দিকে হবে বা পারপেন্ডিকুলারলি নিচের দিকে হবে। ওকে, এটা হতো আমাদের কেস। ওকে, তাহলে আপাতত বোঝা গেছে, এটাকে পজ করে একটু তুলে নাও। ওকে, তাহলে আমরা কি করব এখন? যে আমরা ডট প্রোডাক্টটা দেখে নেব, ঠিক আছে? তাহলে আগে আমরা দেখলাম যে ভেক্টর মাল্টিপ্লিকেশন বেসিক্যালি দু টাইপের হয়। ভেক্টর মাল্টিপ্লিকেশন দু টাইপের হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বেসিক্যালি আমাদের কি দেয়? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নেওয়া হলে, যদি আমরা ডট প্রোডাক্ট নিই এ আর বি, ধরো দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর ধরো এ আর একটা ভেক্টর আছে বি, এদের যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় এ ডট বি, তাহলে আমরা কি পাবো? পাবো এ বি কস থিটা, এ বি cos থিটা, যেটা একটা পিওর আমার একটা স্কেলার কোয়ান্টিটি। কি বললাম? এ ডট বি করলে আমরা কি পাই? এ বি cos থিটা। আর এই এ বি cos থিটাটা আমার বেসিক্যালি কি দেয়? একটা পিওর স্কেলার কোয়ান্টিটি দেয়। কি দেয়? পিওর স্কেলার কোয়ান্টিটি। কি হবে? একটা পিওর স্কেলার কোয়ান্টিটি, পিওর স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো পিওর স্কেলার যদি কোয়ান্টিটি দেয় তাহলে দেখো দুটো ভেক্টরের ডট নিলে কি হচ্ছে? একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছ। এবার একটা জিনিস ভালো করে দেখো, যদি আমি বলি এই থিটাটা কি? থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। থিটা ইজ এ অ্যাঙ্গেল বিটুইন কি? এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যবর্তী কোণ কি হচ্ছে? থিটা। যদি হয় তাহলে এবার তুমি ভাববো, একটা আমি কিছু জিনিস বোঝাচ্ছি। সাপোজ ধরো আমরা বললাম আই কি পড়েছিলাম? আই ক্যাপ, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালন এক্স অ্যাক্সিস। তাহলে কি বলছিলাম? আই হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালন এক্স অ্যাক্সিস। তাই যদি বলি স্যার আমি আই ডট আই নিই, কি নিই? আই ডট আই। ভালো করে দেখো, আই ডট আই মানে নিজের সাথে নিজের ভেক্টর নিচ্ছে, তার মানে কি হচ্ছে? মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এদিকে হচ্ছে ধরো এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, আই হচ্ছে একক ভেক্টর, আর সেই বরাবর ওই আয়ের সাথে তার আবার আইটাকে গুণ, মানে কি একে অপরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আই ডট আই কি দেবে? মড আই cos থিটা, আর cos থিটার মান 0 ডিগ্রি। তাহলে দেখো ইউনিট ভেক্টর একক ভেক্টরের মান কত হবে? 1 গণিত 1, মানে ডট নাও, এখানে ডট নাও, তখন আবার বলে ক্রস করে দিয়েছেন স্যার। তাহলে 1 গণিত 1 গণিত cos থিটা আর cos 0 এর মান কত? 1। তাহলে আলটিমেটলি তোমায় কত দিচ্ছে? 1। তুমি আই ডট আই কত দেবে? 1 দেবে। তাহলে কি বললাম? আই ডট আই কত দেবে? 1। তাহলে যদি বলি স্যার আই ডট জে, আই ক্যাপ ডট জে ক্যাপ। এবার দেখো আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আর জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে মধ্যবর্তী কোণ কত? স্যার 90 ডিগ্রি। তাহলে কি বলবো? এখানে কি হবে? আই মড জে cos 90, তাই না? cos 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? আই জে cos 90। তাহলে আই এর মান কত? 1, জে এর মান কত? 1, আর cos 90 এর মান 0। তাহলে কারোর সাথে 0 গুণ করলে কত হয়? 0 হবে। তাহলে আই ডট জে কি দিচ্ছে? 0। ভালো করে দেখো, আই আর জে, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি বলি আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, বলে এদের মান কত হচ্ছে? 0 হচ্ছে, কারণ 90 ডিগ্রি cos 90 মান কত? 0।
তাহলে ঘটনা যে দুটি ভেক্টর যদি একে অপরের সঙ্গে লম্ব হয়, কি বললাম, দুটি ভেক্টর যদি একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, কি বললাম, দুটি ভেক্টর যদি একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের ডট প্রোডাক্ট সবসময় কি হবে, 0 হবে। তাহলে এই ডট প্রোডাক্ট যদি কারো 0 পাচ্ছ, ধরো আমি বললাম এক্স ডট ওয়াই, এক্স একটা ভেক্টর আর একটা ভেক্টর ওয়াই, এক্স আর ওয়াই ভেক্টরের ডট প্রোডাক্ট 0 পাচ্ছ, তার মানে তুমি কি বলবে যে স্যার এক্স আর ওয়াই একে অপরের উপর পারপেন্ডিকুলার, এক্স আর ওয়াই একে অপরের উপর পারপেন্ডিকুলার, লম্ব, তাই তো। তাহলে ঘটনা হচ্ছে যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি দেয়, 0 হয়, ইফ, আমি লিখে দিচ্ছি স্টেটমেন্টটা, ধরো স্টেটমেন্ট 1 আজকের জন্য, তাহলে কি হবে যদি বলি ইফ দ্য ডট প্রোডাক্ট of two vector is equal to 0, এটা কি রিপ্লাই করে, এটা রিপ্লাই করে যে দে আর পারপেন্ডিকুলার, ডিকিউলার, তারা একে অপরের উপর লম্ব, বুঝতে পারলাম। তাহলে দুটো ভেক্টর যদি একে অপরের উপর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট অলওয়েজ 0 আসবে, কি বললাম, অলওয়েজ 0, কারণ cos 90 মান কত, 0 হয়। তাহলে i ডট i দেখো কত দিল, 1 দিল, কারণ i আর i নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। i ডট j কি হলো, 0 হলো। সেরকমই যদি বলি i ডট k, তাহলে দেখো i আর k, i হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দা x অ্যাক্সিস, কে হচ্ছে কি ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে একে অপরের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে i ডট কে কত দেবে আবার, স্যার i mod k cos 90, তাহলে আবার কত হবে, আবার দেখো 0 হবে, মানে i ডট i অনলি কি হলো 1, বাকি i এর সাথে যারই গুণ করলে তারই কি পেলে যে তোমার 0 হয়ে গেল, বুঝতে পারলাম, কারণ মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তাহলে যদি আমি বলি স্যার j ডট j কত দেবে, j ডট j তাহলে সমান দেবে তোমার কত, 1, কারণ যে cos থিটার মান কত, cos থিটা মানে এখানে একে অপরের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওকে। তাহলে k ডট কত দেবে, k ডট কেও কত দেবে, 1 দেবে। তাহলে i ডট i, j ডট j, i ডট i, j ডট j, k ডট k একে অপরের সঙ্গে যেহেতু কি আছে, এরা একে অপরের যদি নিজের সাথে নিজেরই গুণ করা হয়েছে তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কি হয়ে গেল যে i ডট i, j ডট j আর k ডট k তিনটের মানে কি হয়ে গেল 1। কিন্তু বাকি সব ক্ষেত্রে কি হবে, যদি আমি এরকম j ডট i নিতাম, কি নিতাম, j ডট i, তাতেও 0 দিত। আমি যদি বলতাম j ডট k তাতেও 0 হতো, বা k ডট j তাতেও কি হতো, 0। তাহলে বাকি সব 0, শুধুমাত্র i ডট i, j ডট j আর k ডট k কি হয়ে গেল 1। এটা কিন্তু মাথায় রাখো, অঙ্ক করতে প্রচুর 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 হেল্প হবে। তো এটাকে পজ করে একটুখানি লিখে নাও, ওকে। তাহলে দেখো আমরা শিখলাম যদি a একটা ভেক্টর কোয়ান্টিটি হয় আর যদি b একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ডট প্রোডাক্ট নিলে হয় ab cos থিটা, এবার আমি বলেছি আমরা একটা জিনিস শিখে গেছি, থিটার মধ্যবর্তী যদি এই থিটার মানটা 90 হয়, মানে a আর b এর মধ্যবর্তী কোণ 90, মানে a আর b যদি একে অপরের উপর লম্ব হয় তাহলে ডট প্রোডাক্টের মান কত আসবে, 0 আসবে। তাহলে আমি বলতে পারি কেস 1 যদি বলা হয় কি যে a পারপেন্ডিকুলার উইথ b, a আর b একে অপরের উপর লম্ব, তাহলে আমি বলতে পারি যে এদের ডট প্রোডাক্ট কি হবে, a ডট b সব সময় অলওয়েজ 0, কি হবে, এটা অলওয়েজ, ওকে। স্টেটমেন্ট টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। যদি a আর b যদি দেওয়া হয়, a আর b একে অপর পারপেন্ডিকুলার লম্ব, তাহলে a ডট b এর মান অলওয়েজ 0 আসবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ ধরো a একটা ভেক্টর, সেটার মান হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ধরো b আর একটা ভেক্টর যেটা হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তাহলে যদি বলা হয় a আর b এর মধ্যবর্তী কোণ নির্ণয়, সরি a আর b এর কি করো, ডট প্রোডাক্ট নাও, a আর b এর ডট প্রোডাক্ট নাও। তাহলে আমরা কিভাবে ডট প্রোডাক্ট নেব, স্যার a ডট b, তাহলে আমরা এইভাবে লিখবো। এবার দেখো এর মান কত, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ ডট কি হবে, এটা x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, ওকে। এবার দেখো যদি আমি বলি এটা এরকম কন্ডিশনসে আছে,
তাহলে আমরা কি বলতে পারি যে স্যার প্রথমে এটার সাথে আমরা গুণের নিয়ম এটার সাথে এটা করব, তাহলে আই এর সাথে দেখো x1 i ক্যাপের সাথে x2 i ক্যাপ, তাহলে আই এর সাথে আই এর গুণ, আই এর সাথে আই এর ডট কত হয়, আই ডট আই 1 দেয়, কারণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বলেছে কি আই এর সাথে আই এর প্রোডাক্ট আই ডট আই, তোমাদেরকে আবার লিখে দিচ্ছি আমি এখানে, আমরা জানি কি আই ডট আই 1 দেয়, জে ডট জে কত দেয় 1 দেয়, কে ডট কে কত দেয় 1 দেয়, কারণ কি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমি বললাম না দেখো আই ডট আই তাহলে হবে মড আই কস থিটা, আর কস থিটার মান কত 0 ডিগ্রি, কারণ আই এর সাথে আই এর কোণ আই, তুমি এখানে হয়তো দেখতে পাচ্ছ না, এখানে দেখো আই তার সাথে ধরো আই এর সঙ্গেই আমি আই এর আবার ডট প্রোডাক্ট নিচ্ছি, তাহলে কি হবে একটা অপরটার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে আই কস 0 এর মান কত 1 হয়, আর এগুলো আই আর যে আইটা দেখছো আই তো একটা নিজে একটা ইউনিট ভেক্টর তাই না এক্স অক্ষ বরাবর, তাহলে মান কত হবে 1 গুণিত 1 তাহলে 1 পাবে, আই ডট আই সমান সবসময় 1 দেয়, তাহলে দেখো আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, বাকি সব যদি বলি আই ডট জে একে অপরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কারণ আই হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আইটা কি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আর যেটা কি ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি, তাহলে আমার যদি মধ্যবর্তী কোণ 90 হয় তাহলে কি হয়ে যাবে 0 আসবে, সেরকমই আই ডট কে যদি নাও তাহলে কত হবে 0 হবে, বাকি সবগুলোতেই 0 হবে। এবার দেখো এখানে কি আছে x1i ডট x2i, তাহলে i ডট i তাহলে কত আসবে 1, তাহলে কি লিখবো স্যার x1 x2, আর i ইন্টু i ডট i কত দেবে 1 দেবে, তাহলে আর কিছু লিখবো না, প্লাস যদি তুমি x1 i এর সাথে y2 j যদি করো তাহলে i ডট j আসছে, আর i ডট j করলে কত হবে তুমি বলো 0, তাহলে আমি নিতে পারবো না, আবার x1 i এর সাথে z2 যদি k করি তাহলে i ডট k তাহলে আবার 0 আসবে, তাহলে ওটার 0 এর মান কত মানে 0 ইনটু সামথিং মাল্টিপ্লাই আছে 0ই হবে, তাহলে ওটা আর আসবে না। এবার y এর সাথে করো তাহলে y1 j ক্যাপ ইনটু x2 সরি y1 j ক্যাপ ইন ডট x2 i ক্যাপ, তাহলে j ডট i আবার 0 দেবে তাই না, তাহলে এখানে কি আসবে j এর সাথে j এর গুণ, তাহলে y1 y2 প্লাস সেম কেস, কারণ j এর সাথে j এর দেখা হবে আর বাকি সবগুলো কি যাবে 0 হয়ে যাচ্ছে, z1 এর সাথে যদি করো তাহলে z1 এর সাথে দেখো যদি z1 ডট মানে k ডট i করো তাতেও 0, k ডট j করো তাতেও 0, k ডট k করলে একমাত্র 1, তাহলে কি হবে z1 z2 পাবে, এখানে দেখো একটা সিম্পল মান পেয়েছো, আর সবথেকে বড় কথা আপনি এখানে কি বুঝলে i এর সঙ্গে i এর গুণ, j এর সাথে j এর গুণ, k এর সাথে k এর গুণ করলেই হয়ে যাবে, কি বললাম i এর সাথে i এর গুণ, j এর সাথে যেটা আছে তার সঙ্গে j এর গুণ, আর k এর সাথে যেটা আছে তার সঙ্গে k এর গুণ, তাহলে x1 x2 y1 y2 z1 z2 করে দিলে কি হয়ে যাবে আমার ডট প্রোডাক্টের মান বেরিয়ে চলে আসবে, আর এটা দেখো কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়, এর সাথে কোনো ভেক্টর টার্ম যুক্ত হয়ে নেই, না i j k কোনোটাই নেই, সেজন্য কি পেলে i a ডট b পেলে কি একটা শুধু স্কেলারের মান, একটা অনলি মান পেয়েছো, তাহলে যদি স্কেলার রাশি আমাকে বলে দেওয়া থাকে তাহলে আমি ভেক্টর প্রোডাক্ট সরি আমার স্কেলার প্রোডাক্ট আমি বার করতে পারবো, তাহলে স্কেলার প্রোডাক্ট আমরা বার করতে কিভাবে বার করতে পারবো x1 x2 y1 y2 z1 z2, যদি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, x2 i b এর মান যদি x2 i ক্যাপ আর y2 j ক্যাপ আর z2 k ক্যাপ হয়, তাহলে আমরা কি করতে পারবো a আর b কে ডট প্রোডাক্ট নিয়ে x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 চেক করতে পারবো, তো এটাকে পজ করে একটুখানি তুলে নাও। ওকে, তাহলে এবার দেখো কোশ্চেন চলে এসেছে তোমাদের জন্য, বলা হয় যদি একটা ভেক্টর দেওয়া আছে আর এই ভেক্টরটা বলেছে একে অপরের উপর লম্ব, কি বলা আছে ভেক্টর এটা 2i প্লাস 3j প্লাস 8k, আর বলা আছে 4j মাইনাস 4i প্লাস আলফাকে, এই ভেক্টর দুটো একে অপরের উপর যদি লম্ব হয় তবে আলফার মান কত সেটা আমাকে চেক করতে বলেছে, আমাকে অপশন দেওয়া আছে, তাহলে আমি চেক করে দেখি। স্যার আমরা জানি কিভাবে চেক করবো, তাহলে স্যার বলেছে ভেক্টর দুটো একে অপরের কি লম্ব, একটা অপরটার উপরে লম্ব, আর আমরা জানি স্যার যদি আমরা আগেরটাই কোশ্চেন নোটসে কি লিখলাম এ বি যদি একে অপরের উপর লম্ব হয়, এই দুটো ভেক্টর যদি একে অপরের উপর লম্ব হয় তাহলে আমি বলতে পারবো স্যার এটা ইমপ্লাই করবে আমাকে স্যার এদের ভেক্টরের ডট গুণ, কি গুণ ডট প্রোডাক্ট সব সময় 0 হবে, কত হবে 0 হবে, তাহলে বললাম যদি a আর b দুটো ভেক্টর একে অপরের উপর কি হয় লম্ব হয় তাহলে a আর b এর ডট গুণ সবসময় 0 হয়, মাথায় কিন্তু একদম নিয়ে নাও। ওকে আচ্ছা, তাহলে এবার এর মানটা ধরো এটা, তাহলে এর মান বসালাম স্যার 2i প্লাস 3j প্লাস 8k, আমার সাথে করতে থাকো তোমরাও, ডট কত নেব 4j মাইনাস 4i
প্লাস আলফা কে। এবার এখানে একটু চেক করতে হবে স্যার এটা আইটা পরে আছে আর জেটা কিন্তু আগে আছে, তো তুমি যদি মনে করো তোমার সুবিধার্থে চেঞ্জ করে নাও, আমি চেঞ্জ করে দিচ্ছি। আই প্লাস 3j প্লাস 8k, তার সাথে হচ্ছে ডট প্রোডাক্ট -4i প্লাস 4j প্লাস আলফা কে ইকুয়ালস টু কত 0। তাহলে আয়ের সঙ্গে আয়ের গুণ, জে এর সঙ্গে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ, তাহলে কত হবে আয়ের সাথে আয়ের গুণ করলে -8, 4 দুগুণা -8। এবার দেখো জে এর সাথে জে, তাহলে কত হচ্ছে 3 4 +12, 3 4 +12। এবার দেখো 8 + 8 আলফা, কে এর সাথে কে এর গুণ, 8 এর সাথে আলফা, তাহলে +8 আলফা ইকুয়ালস টু কত হবে 0। ওকে, এবার তুমি ভালো করে দেখো এখানে যে কত বেঁচে থাকছে 4 + 8 আলফা ইকুয়ালস টু 0, তাহলে 8 আলফা ইকুয়ালস টু -4, তাহলে আলফার মান কত হচ্ছে, আলফার মান হচ্ছে -4/8, মানে হচ্ছে -1/2, তাহলে বি আনসার সঠিক। ওকে, তো কেন দেখো এইভাবে করতে হবে, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, অনেকবার করো, আমি দেখো করাচ্ছি। ওকে, দেখো এই কোশ্চেনটা বলছে তিনখানা ভেক্টর আছে এ বি আর সি, এই তিনটে ভেক্টর দেখো তোমার দেওয়া আছে ভেক্টর তিনটে। এবার বলেছে অন্য আর একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স, আর এই এক্স ভেক্টরটা হচ্ছে আলফা এ বিটা বি, আলফা ইন্টু এ বিটা ইন্টু বি। বলেছে এই যে এক্স ভেক্টরটা, সেই এক্স ভেক্টরটা হচ্ছে সি ভেক্টরের সঙ্গে লম্ব। ভালো করে বোঝো, এ বি সি তিনখানা ভেক্টর দেওয়া আছে, আর বলা আছে যে এক্স ভেক্টর একটা পেয়েছে, এক্স ভেক্টরটা হচ্ছে আলফা এ প্লাস বিটা বি, আর যেটা হচ্ছে সি ভেক্টরের উপর লম্ব। তাহলে বলেছে আলফা বিটা এর যে এই দুটো সংখ্যা, এই আলফা আর বিটা যে দুটো সংখ্যা আছে, এই আলফা আর বিটার অনুপাত কত হবে। তাহলে কি বললাম, তিনখানা ভেক্টর, তাদের তিনখানা ভেক্টর থেকে বলা হয়েছে একটা ভেক্টর বানিয়েছে এক্স, আর এক্স ভেক্টরটা কিভাবে পেয়েছে আলফা এ প্লাস বিটা বি। এবার বলছে এই যে এক্স ভেক্টরটা হচ্ছে সি এর উপরে লম্ব। আচ্ছা, তাহলে বলেছে আলফা আর বিটার অনুপাত বার করতে। এটা দেখো 2014-তে ওয়েবজিতে এসছে, ভালো অঙ্ক আছে, ঠিক আছে দেখে নাও। তাহলে আমাকে বলেছে স্যার এক্স ভেক্টর, তাহলে প্রথম কথা ভেক্টর এক্স যেটা আছে সেই ভেক্টর এক্স এর মানটা আমি বার করে নেবো। বলে স্যার আলফা এ প্লাস বিটা বি, আলফা এ প্লাস বিটা বি। ওকে, তো আলফার এর মান বসো, কত হবে দেখো, এর মান আলফা ইন্টু আই প্লাস জে প্লাস 2k প্লাস আছে বিটা বি, বি এর মান হচ্ছে আই মাইনাস জে প্লাস কে, আই এখানে মাইনাস আছে, হ্যাঁ এখানে গন্ডগোল করো না, মাইনাস আই প্লাস জে মাইনাস 2k ইন্টু বিটা ইন্টু বি এর মান হচ্ছে আই মাইনাস জে প্লাস কে, আই মাইনাস জে প্লাস কে হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এদিক ওদিক দেখো আই কে কমন নাও, তাহলে আই যদি কমন নাও তাহলে হচ্ছে স্যার আলফা প্লাস বিটা আই, ওপেন করে দিয়েছি দিয়ে যোগ আর কমন নিচ্ছি, প্লাস দেখো বিটা যদি তুমি জে কে কমন নাও তাহলে জে হচ্ছে আলফা মাইনাস বিটা ইন্টু জে, আলফা মাইনাস বিটা ইন্টু জে, আর যদি কে কে কমন নাও প্লাস দিয়ে তাহলে হবে দেখো বিটা মাইনাস 2 আলফা ইন্টু কে, বিটা মাইনাস 2 আলফা ইন্টু কে। ওকে, তাহলে এক্স এর মান হয়ে গেল। এবার দেখো তোমাকে বলা হয়েছে যে আমাকে বলে দিয়েছে যে এক্স ভেক্টরটা সেটা হচ্ছে সি এর উপর লম্ব, তাহলে কি এক্স ভেক্টর এক্স লম্ব কার উপর, সি এর উপর, সি ভেক্টরের উপর, তাহলে আমি কি বলতে পারি যে এক্স ভেক্টর ডট সি ভেক্টর কি 0, এটা ইমপ্লাই করে কি এক্স ডট সি কি হবে 0, তাহলে এক্স ডট সি যদি 0 হয় আর এক্স আর সি যদি একে অপরের উপর লম্ব হয় তাহলে এক্স ডট সি এর মান 0 পাবো। তাহলে এখানে করে ফেলি এক্স ভেক্টর ডট সি ভেক্টর, এই ভেক্টরের মান কত আসবে 0 আসবে, ডট প্রোডাক্ট কি আসবে 0, কারণ একে অপরের উপর লম্ব, সেটা আমাকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আলফা প্লাস বিটা জে সরি আই প্লাস আলফা মাইনাস বিটা জে প্লাস বিটা মাইনাস 2 আলফা কে ডট সি এর মান কত আছে দেখো, সি ভেক্টর দেওয়া আছে এইটা 2i মাইনাস 3j প্লাস 4k, 2i মাইনাস 3j প্লাস 4k, এই ডট প্রোডাক্ট কত হবে 0, তাহলে ডট প্রোডাক্ট করো এবার, i এর সাথে i এর গুণ, j এর সাথে j এর গুণ, আর k এর সাথে k এর গুণ। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, পেন চেঞ্জ করি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে দেখা হবে 2 আলফা বিটা, i এর সাথে i এর গুণ x1 x2, তাহলে j এর সাথে j এর গুণ
তাহলে দেখো -3 আলফা মাইনাস বিটা, -3 আলফা মাইনাস বিটা। এবার কে এর সাথে কে এর গুণ, তাহলে +4 আলফা মাইনাস 4 বিটা -2 আলফা ইকুয়ালস টু হবে 0। ওকে, এটা পেয়ে গেলে এবার গুণ করো, তাহলে কত হবে 2 আলফা প্লাস 2 বিটা -3 আলফা প্লাস 3 বিটা প্লাস 4 বিটা -8 আলফা ইকুয়ালস টু 0। তাহলে বিটাগুলোকে একদিকে নাও, আলফাগুলোকে একদিকে করে নাও। তাহলে আলফাগুলোকে যদি একদিকে করো তুমি দেখো, তাহলে 8 আলফা আর 8 আর 3 11, -11, তার থেকে 2 যোগ করো, তাহলে হচ্ছে -9। আর এদিকে পাচ্ছ 2, 3 আর 2 5, 5 আর 4 9, তার মানে 9 বিটা ইকুয়ালস টু, ওদিকে পাচ্ছ 9 আলফা, কারণ এদিকে মাইনাস ছিল। 9 আলফাটা দেখো 8 থেকে তুমি এদিকে 2 বাদ দিয়ে দাও আলফা, তাহলে -6, আর এখানে -3, তাহলে -6 -3 মানে হচ্ছে -9, ওদিকে নিয়ে গেলে কত হচ্ছে +9। তাহলে আলফা বাই বিটা যদি করতে বলে তাহলে স্যার 1/1 মানে হচ্ছে আলফা ইস টু বিটা যদি হয় তাহলে সেটা হবে 1:1। এটা হয়ে গেল অ্যান্সার, সেটা হয়ে যাবে তোমার এ ফর অ্যাপেল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014। তাহলে বুঝতে পারলে যে অঙ্কগুলো কীভাবে করতে হবে। তাহলে এই ধরনের সমস্ত অঙ্কগুলো যতগুলো আছে তোমরা বাড়িতে ট্রাই করো। তোমরা যদি চাও কোন বই থেকে পড়াশোনা করবে, তোমরা দেখো ওই মানে ছায়া বা সাঁতরা তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো দেওয়া আছে ওখানে, তার সাথে প্রশ্নমালাটা দেওয়া আছে, প্রশ্নমালায় অনেকগুলো এমসিকিউ আছে, দেখবে এগুলো অনেক টাইপের অঙ্ক পেয়ে যাবে। আজকে আমি দেখো 4টে টাইপ করলাম, তার সাথে থিওরি কভার করলাম, ভালো করে ভিডিওটা দেখো, নোটস বানাও, দিয়ে তোমরা কিন্তু এটা অঙ্কগুলো করতে থাকো, প্র্যাকটিস করে থাকো, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তো প্র্যাকটিসও তোমাদের করতেই হবে। ওকে, তাছাড়াও তোমরা যদি মনে করো যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন করবে, তার আরিহান্তের প্রিভিয়াস ইয়ারের বুক আছে, বা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই তোলো, দিয়ে তুমি করতে থাকো। ওকে, আর প্রবলেম হলে অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করিয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।